হৃদয়ারণ্যেও যে তটিনী। পর্ব ৭ লিখেছেন অনিদ্রিতা আঁখি। আকাশে তাজা নীলিমাময় মৃদু কুয়াশা ছড়িয়ে পড়েছে, যেন পৃথিবীটা ঘুমাতে যাচ্ছে। বাতাসে শীতলতা, আর তাতে মুড়ানো শহরের প্রতিটি কোণা। গাছপালা যেন নিঃশব্দে দাঁড়িয়ে, তাদের শাখাগুলো হালকা ঝাঁকুনি খাচ্ছে। রাতের অন্ধকারে এক ধরনের নীরবতা ছড়িয়ে পড়েছে। আকাশে চাঁদ তার হালকা সোনালি আলো ছড়িয়ে, দূরে কিছু কিছু তারা মিটমিটে আলো বিচরণ করছে। রাত বেশি না হলেও কুয়াশার মাঝে রাত যেন আরও বেশি গভীর এবং অন্তর্নিহিত মনে হচ্ছে। কায়সার মঞ্জিল একটি বিলাসবহুল আধুনিক ডুপ্লেক্স বাড়ি। চারপাশে থাকা সুরক্ষিত এবং নান্দনিক প্রাচীরটি কংক্রিট ও সজ্জিত প্যানেলের মিশ্রণে নির্মিত, যেখানে কিছু অংশে সবুজ গাছগাছালি সৃজনশীল সংযোজন করা হয়েছে। প্রাচীর জুড়ে সূক্ষ্ম আলোর ব্যবস্থা রয়েছে, যা রাতেও এর সৌন্দর্য বাড়াচ্ছে। বাড়ির চারপাশে সুসজ্জিত বাগান, গাছপালা এবং ফুলের নকশা বাড়ির সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে। উমাইরের চলন্ত গাড়িটি এক বিশাল এরিয়া জুড়ে গঠিত কায়সার মঞ্জিলের সামনে আসে, যার সামনে আছে দুর্দান্ত নকশায় তৈরি প্রবেশদ্বার, যা আভিজাত্যের প্রতীক। তার গাড়ির আসার সাথে সাথেই গেট দারোয়ান খুলে দেয়। উমাইর গাড়ি বাড়ির মধ্যে প্রবেশ করে থামায়। তারপর এক ঝটকায় গাড়ির দরজা খুলে সে বেরিয়ে এসে হাঁটতে শুরু করল। তার হাঁটার মাঝেই তার দৃঢ়তা ফুটে ওঠে। বাড়ির গেটের সামনে দুই ধারে বডিগার্ডরা সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। তারা উমাইরকে মাথা নত করে সম্মান জানালো। এতে উমাইর কোনো গুরুত্ব না দিয়ে কায়সার মঞ্জিলে প্রবেশ করতে থাকল। কায়সার মঞ্জিলের অত্যাধুনিক বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির দেয়ালের নকশায় আধুনিক স্থাপত্যের শিল্পকর্ম ফুটে উঠেছে। দেয়ালে ব্যবহার করা হয়েছে বড় আকৃতির কাচের জানালা, যা প্রাকৃতিক আলো প্রবেশের সুযোগ বাড়িয়ে ঘরটিকে উজ্জ্বল এবং উন্মুক্ত করে তুলেছে। এর সঙ্গে রয়েছে চমৎকার কাঠের প্যানেলিং, যা পরিবেশের উষ্ণতায় ছোঁয়া এনে দিয়েছে। বিলম্ব বাগানের সবুজাভ অংশ এবং সূক্ষ্ম আলোর ব্যবস্থায় বাড়িটিকে নান্দনিকতায় এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। পুরো পরিবেশটি এমনভাবে সাজানো হয়েছে, যেন পৃথিবীর সঙ্গে আধুনিকতার এক অনন্য মেলবন্ধন তৈরি করা হয়েছে। দেওয়ালের পেছনে সাজানো বাগান এবং লাইটিংয়ের জন্য বাড়িটির উজ্জ্বল প্রাণবন্ত করে তুলেছে। বাড়ির বাম পাশেই আছে সুইমিং পুল, আর ডান পাশে বাগানে বসার জায়গা, যা খুব আকর্ষণীয় এবং আরামদায়ক। সোফা সেট, কুশন সহ রাখা হয়েছে আরও অনেক কিছু। চারপাশে ফুলের টব, তার পাশে ঝর্ণা, যার মাঝে মাঝে ল্যাম্প দিয়ে রাতের জন্য আলোকসজ্জা করা হয়েছে। বাগানে সমানভাবে কটা ঘাস, বড় গাছপালা এবং নানান ধরনের রঙিন ফুলের গাছে সাজানো। বাসার চারপাশে এমনভাবে লাইটিং করা যা এই কুয়াশাচ্ছন্ন রাতেও সব স্পষ্ট। শহরের বুকে এই বাড়িটি যেন বিলাসিতা এবং চুরিশীলতা স্পষ্ট হয়ে উঠেছে। উমাইর বাসার মধ্যে প্রবেশ করার সাথে সাথে সব স্টাফরা নিজেদের কাজ ফেলে তাকে আগে সম্মানের সাথে সালাম জানালো। উমাইর তাদের সাথে কোনো প্রকার বাক্য ব্যয় না করে শুধু এক স্টাফকে তার জন্য এক কাপ ব্ল্যাক কফি দিতে বলে গ্র্যান্ড সিঁড়ি দিয়ে দোতলায় তার রুমে চলে গেল। অনেকক্ষণ কান্না করার পর আশুরা বেগম নিজেকে শান্ত করলেন। তটিনীও তাকে একটু সময় দিল। কতদিন পর তাদের কথা হচ্ছে, এমন আবেগপ্রবণ হওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। তারপর তটিনী বাসার হালচাল সম্পর্কে জানতে চাইল। আশুরা বেগম জানালেন তাকে সব কিছু।
তার বাবা তাকে সন্দেহ করে মাঝে মধ্যে যে সে কোথায় আছে এইটা তিনি জানেন এবং এইটা নিয়ে মাঝে মধ্যেই ঝামেলা করে থাকে। তটিনী তারপর আর তেমন কিছু বলল না, কারণ সে জানে তার আব্বু কেমন। তারপরও সে তাকে অনেক ভালোবাসে। বাবা মা যত খারাপই হোক বা যত অত্যাচারী হোক না কেন, তাদের কখনো পর করা যায় না। আর ঘৃণা তো দূরের কথা। এটা ভেবেই তটিনী দীর্ঘশ্বাস ফেলল। এরপর তটিনী তার মাকে জিজ্ঞাসা করল যে তাকে খোঁজার জন্য তাদের বাসায় কেউ আসে নাকি। আশুরা বেগম উত্তর দিল, তুই যেই রাতে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর মাঝরাতে তোকে খোঁজার জন্য স্বয়ং কায়সার উমাইর তাগি নিজে এসেছিলেন। আর আমাদের বাড়ির পাশে তার 2টা বডিগার্ড মাঝে মধ্যে দেখা যায়। তোর ছবি চাচ্ছিল, কিন্তু তুই তো কখনো ছবি তুলিস না, তাই কোথা থেকে তোর ছবি তারা পায়নি। আর যাও ছবি আছে তা তো আছে তোর ফোনে। তারপর তিনি একটু থেমে জিজ্ঞাসা করল, মা তুই এখন কোথায় থাকছিস আর সব কিছু ঠিকঠাক আছে তো? উমাইর যে তাকে খুঁজতে তার কলেজ পর্যন্ত চলে এসেছে এটা তার মাকে বলল না। তিনি আগে 2বার স্ট্রোক করেছেন। আর আশুরা বেগম যতই বলুক বাসার সব ঠিক আছে, তাও সে জানে মা তাকে মিথ্যা বলছে। বাসায় কিছুই ঠিক নেই। সে চায় না তার মেয়ে তাকে নিয়ে চিন্তা করুক। তটিনী সবই বুঝে। সে তাই আর কিছু বলে নতুন করে টেনশনে ফেলল না। শুধু দীপা সামিয়া তাদের কথা জানালো আর তার বিষয়ে টুকটাক কিছু কথা বলল। সব শুনে কিছুক্ষণ নীরব রইলেন আশুরা বেগম, যেন শব্দগুলো ভেবেচিন্তে গুছিয়ে নিচ্ছিলেন তিনি। তারপর দৃঢ়ভাবে মমতাময়ী কণ্ঠে বলে উঠলেন, জীবনে যাই হোক না কেন নিজেকে সবসময় শক্ত আর ধৈর্যশীল রাখবি মা। প্রতিটা দিন এক একটা নতুন অধ্যায়ের মতো, নতুন পৃষ্ঠার মতো। যত উল্টাবি তত নতুন কিছু আসবে সামনে। কখনো আনন্দ, কখনো কষ্ট, কখনো হতাশা, আবার কখনো শিক্ষা। জীবন সব কিছুর মধ্য দিয়ে তোকে কিছু না কিছু শেখাবে। ভালো মন্দ যাই আসুক তার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখবি। মনে রাখিস, কেউ পাশে থাকুক বা না থাকুক, এই মা তোকে কোনো দিন একা ফেলে যাবে না। আমার দোয়া তোর সঙ্গে সবসময়ই থাকবে। আর শোন, নিজেকে কখনো অবহেলা করবি না। নিজের যত্ন নিবি, নিজেকে ভালোবাসবি। কারণ তুই যদি নিজেকে ভালো না বাসিস তবে অন্য কেউ কেমন করে তোকে ভালোবাসবে। তটিনী চুপচাপ শুনছিল। আশুরা বেগমের প্রতিটি শব্দ তার বুকের ভেতরে গেঁথে যাচ্ছিল। অজান্তেই চোখের কোণে জমে উঠে জল। জলে। ফোনের উপাস থেকে দেখতে পেলেন না আশুরা বেগম, কিন্তু অনুভব করলেন। তারপর আশুরা বেগম আর বেশি কথা বাড়ালেন না। সাফায়েত শেখের বাসায় চলে আসার সময় হয়ে গেছে। এসে যদি সে কথা বলা দেখে তো কেলেঙ্কারি বেঁধে যাবে। তটিনীও আর কিছু বলল না। আর আশুরা বেগম জানালো তার সব সময় পেলে ফোন দিলে মাঝে মধ্যে কথা বলবে। তটিনীও তার কথাই সায় দিয়ে নিজের খেয়াল রাখবে বলে কল কেটে দিল। অথচ তারা জানতে পারল না তাদের এই কলে উমাইরকে আর কত সহজ করে দিল তটিনীকে খুঁজে পেতে। উমাইর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে একটা কালো টি-শার্ট আর ট্রাউজার পরে বের হলো। এমন সময় একটা মাঝবয়সী মহিলা স্টাফ তার জন্য কফি এনে রুমের দরজা নক করল। উমাইর তোয়ালে দিয়ে মুখ মুছে সেটা কাঁধে রেখে দরজা খুলে কফির কাপ হাতে নিল। স্টাফটি মাথা নিচু করে তাকে জানালো, বড় স্যার আপনাকে নিচে ডেকেছেন। উমাইর আগে থেকেই জানতো এমনটাই হবে, তাই উত্তর দিল, তার সাথে আগামীকাল সকালে দেখা করছি, তাকে জানিয়ে দিয়েন। এখন আপনি যেতে পারেন। স্টাফটি না যেয়ে সেইভাবেই মাথা নিচু করে আমতা আমতা করে বললেন, আপনাকে এখনই যেতে বলেছে।
নয়তো তিনি খুব রাগ করবেন। উমাইর ললাটে ভাঁজ করে বিরক্ত সহকারে কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে কিছু একটা ভেবে বলল, আচ্ছা আপনি যান, আমি দেখছি, বলেই তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। কায়সার মঞ্জিলের লিভিং রুমের সোফায় বসে আছেন কায়সার ওয়াসিম মাহমুদ। তার পাশে দাঁড়িয়ে আছে তখনকার সেই স্টাফটি। তিনি উমাইরের সাথে হওয়া তার কথোপকথন ওয়াসিম মাহমুদকে জানালেন। তিনি জানতেন এমনই হবে। যার ঘাড়ের রগ একটা বেঁকা, সে কি আর সোজা কথায় আসার মানুষ? আর সে যখন দেখেছি বলেছে, তার মানে সে যে আসবে তিনি জানেন। তার ভাবনার কিছুক্ষণের মাঝেই উমাইর উপস্থিত হলো। ওয়াসিম সাহেব উমাইরকে বসতে বলে তাদের জন্য স্টাফকে 2 কাপ কফি দিতে বললেন। স্টাফটিও কোনো প্রকার বাক্য ব্যয় না করে মাথা নিচু করে তাদের জন্য কফি আনতে চলে গেলেন। ওয়াসিম মাহমুদ চোখের চশমাটা খুলে সেটা পকেটে থেকে রুমাল বের করে মুছে আবার চোখে পড়লেন। তারপর একটু নড়েচড়ে কথা সাজিয়ে নিলেন। এবার উমাইরের দিকে তাকিয়ে বললেন, এইসব কি শুনছি উমাইর? তুমি কি ধরেই নিয়েছ মেয়েটাকে ধরেই ছাড়বে? এতক্ষণ উমাইর তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার কার্যকলাপ দেখছিল। সে যেন জানতো এমনটাই তিনি বলবেন, তাই স্বাভাবিকভাবে উত্তর দিল, ধরব তো অবশ্যই, কিন্তু ছাড়ব কি না বলতে পারছি না। তার এমন কথায় ওয়াসিম মাহমুদ খুবই হতাশ হলেন। সে কি আর এমনি এমনি বলে যে এই ছেলের একটা ঘাড়ের রগ বেঁকা? এবার তিনি কণ্ঠে দৃঢ়তা এনে গাম্ভীর্যের সঙ্গে বললেন, এইসব বাদ দিয়ে আগামীকাল থেকে তুমি কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও পদে জয়েন করছো তাই জানি। এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। আর যা হবার হয়ে গিয়েছে, ওইসব বাদ দাও। তার এমন কথায় উমাইর দাঁড়িয়ে গেল। বজ্রগম্ভীর কণ্ঠে দৃঢ়তার সাথে রাগ মিশিয়ে বলল, আপনি কি জানেন না সে আমার জীবনে কি ছিল? আর তার এমন অবস্থার জন্য যে দায়ী তাকে ছেড়ে দিতে বলছেন? কখনো না। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তো তা নয়। তাকে তো খুব শীঘ্রই ধরব। আর আপনাকে আমার অফিসে জয়েন নিয়ে চিন্তা করা লাগবে না। আগামীকাল থেকে আমি জয়েন করছি, বলেই সিঁড়ি দিয়ে গটগট করে হেঁটে তার রুমে চলে গেল। উমাইরের চলে যাওয়ার পানে তাকিয়ে ওয়াসিম মাহমুদ একটা দীর্ঘশ্বাস ফেললেন। শুধু সামনে কি হবে তা দেখার পালা।